আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ৬ মাস ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়ায় বাধা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা ও শাকিলকে বুধবার সাজা দিয়েছে আদালত। আদালতে আত্মসমর্পণের পর বা যে কোনো দিন গ্রেফতার হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিয়েছে বাংলাদেশের কোনো আদালত। বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সময় স্পার্কটা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এদিকে আশুলিয়ায় সংগঠিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়ার যে মামলা ৬ জনকে পুড়িয়ে মারা এবং এর বাইরেও আরও একজনকে গুলি করে হত্যা করা সহ আশুলিয়া অঞ্চলে যে সমস্ত অপরাধ হয়েছিল সেটার বিচার কার্য শুরু হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ। ১৬ জন আসামির বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এর মধ্যে যে কয়েকজন গ্রেপ্তার আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তো থাকবেই, যারা অনুপস্থিত আছেন বা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজকে। সেই সঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই। সেই কারণে এই কন্টেম্প প্রসিডিংসটা আনয়ন করা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি বহু ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও প্রয়োজনে ছাড় দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায়। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশও দেন তারেক রহমান। পটুয়াখালীর জেলা বিএনপির সম্মেলনে তিনি সব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। বড় দল হিসেবে ছোট দলগুলোকে সাথে নিয়ে দেশ গঠনে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করারও নির্দেশ দেন তারেক রহমান। আমাদের বড় দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিএনপি হিসাবে, বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে। দলের মতো সর্বত্র গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেমন ঘরের মধ্যে করি, আমরা গণতন্ত্রের প্র্যাকটিস দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই। আমরা দেখতে চাই আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই, ঠিক একইভাবে বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের
মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইউসুফ আলী, মাই টিভি। যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। দুপুরে বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন তিনি। এ সময় শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে গণতান্ত্রিক ও প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না, আমরা বরঞ্চ খুশি হব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুড়িগ্রামে পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রাম মানে বঞ্চনার শিকার অধিকারহীন চরের মানুষের লড়াই, ভূমিহীনদের সংগ্রাম, সীমান্তের কান্না, কাঁটাতারে ঝুলে থাকা ফিলানি। কুড়িগ্রাম মানে তারামন বিবি এই জেলার মানুষের অধিকার আদায় সোচ্চার থাকবে এনসিপি। কুড়িগ্রামের সমন্বয়ক মুকুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, যারা অভ্যুত্থান ব্যর্থ করতে চায় তাদের রুখে দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়, প্রজা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি। মিথ্যা তথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নৈতিক মানদণ্ড বজায় রাখা, গণমাধ্যমকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুশান ভাইস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মূল সমস্যা হলো মিথ্যা তথ্য ও ভুয়া খবর। এর একটি বড় অংশ প্রবাসে বসবাসকারী কিছু ব্যক্তি ছড়াচ্ছেন, আবার কিছু স্থানীয় ব্যক্তিও এতে জড়িত। এটি একটি অব্যাহত বোমা বর্ষণের মতো। তিনি বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচলিত গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্যের উৎস হয়ে উঠছে। জাতিসংঘ শুধু সরকারের সঙ্গে কথা বললেই হবে না, গণমাধ্যমের সঙ্গেও কথা বলা জরুরি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে দলগুলোর। 8ম দিনের আলোচনায় সন্তুষ্ট জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, এভাবে চলতে থাকলে এ মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব। এদিকে বিএনপির কারণে ঐক্যমত্য হচ্ছে না এমন তকমা বাজারে ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, ঐক্যমত্যের ব্যাপারে সবচেয়ে বেশি আন্তরিক বিএনপি।
কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। আজকে সারাদিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে বাংলাদেশকে $4.8 মিলিয়ন সহায়তা দেবে। দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি চুক্তি স্বাক্ষর শেষে এই তথ্য জানান জাতিসংঘের বাংলাদেশি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও বাংলাদেশে নিযুক্ত জাপানি হাই কমিশনার সাইদা শিনিচি। এর আগে সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন এনআইডি নিয়ে ভোগান্তি আর থাকছে না। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে জাতিসংঘ ও জাপানের প্রতিনিধি। বৈঠকে একটি চুক্তিও স্বাক্ষর হয়। পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তিনি বলেন, জাপান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন করে। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। এরপর কথা বলেন জাতিসংঘে বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। তিনি বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে বাংলাদেশকে $4.8 মিলিয়ন সহায়তা দেবে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে, যা জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটায়। এমন নির্বাচন আয়োজনে সাহায্য করা আমাদের যৌথ লক্ষ্য। জাতিসংঘ বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করবে। এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এনআইডি নিয়ে ভোগান্তির দিন শেষ। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। আর এদিকে বিকেলে নাগরিক ঐক্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার। আমাদের পছন্দের তালিকায় প্রথম 1 নম্বরে শাপলা, 2 নম্বরে দোয়েল। যদি শাপলা গেজেটভুক্ত হয় তাহলে আমাদেরকে যেন শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। তোরবার জন্য এসেছিলাম আমি। বিগত সরকারের সময়ে নির্বাচনের জন্য ইভিএম কেনার মাধ্যমে আসলে 3,000 কোটি টাকার বেশি নষ্ট হয়েছে এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সংশ্লিষ্ট সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার নেতৃত্বে টেন্ডার ছাড়া বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ ইভিএম কেনা হয়। এতে সরকারের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি হয়। এবার রক্তাক্ত জুলাই অভ্যুত্থান। রাজধানীর দেয়ালে দেয়ালে গ্রাফিটিতে ফুটে উঠেছে নতুন বাংলাদেশের গল্প, যে গল্পে ঠাঁই পেয়েছে সাম্প্রদায়িকতা ও হানাহানি মুক্ত সমাজের চেতনা, ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন ও রঙিন এক রাষ্ট্র কাঠামোর। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিপ্লব পরবর্তী সময়ে দেয়ালের গ্রাফিতি ও কথামালা মানুষের চিন্তার জগতে বড় প্রভাব ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করেন, এমন গ্রাফিতি ও কথামালা এখন ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদপুর, বিশেষ রিপোর্ট।
কোটা আন্দোলনের ৮ দফা থেকে ১ দফা দীর্ঘ ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতে একাট্টা হয়ে ওঠে ছাত্র শিক্ষক সহ সর্বসাধারণ এবং সারা দেশের মানুষ। ফুঁসে ওঠে দীর্ঘ রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্বের প্রতিবাদে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। দেয়ালেরও কান আছে, এ বাক্যটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। সত্যি যেন দেয়ালেরও শুধু কানই নয়, তার চোখ, মুখ এবং অবয়ব আছে, তার ভাষাও আছে। দেয়াল কষ্টে, বিষণ্ণতায়, আনন্দ, বেদনার প্রতিবাদের ভাষা হয়ে ফুটে ওঠে। দেয়ালের চিত্রশিল্প কতটা ভূমিকা রাখতে পারে জুড়ে জুড়ে চলা আন্দোলনে, সেটাও দেখা গেছে। ফলে আন্দোলন গতি প্রাপ্ত হয়েছে। আসলে এই দেয়াল লিখন থেকে এটাই শিক্ষা নিতে পারে, পরবর্তীতে যে সরকার আসবে তারা যদি ওই বিগত সরকারের মতো আচরণ করে তাহলে তাদের পরিণতি এসে করুণ হতে পারে। বিগত সরকার জোর করে ১৫ বছর ছিল, কিভাবে দেশ ছাত্র হয়েছে এটুকু অন্তত ভেবে প্রত্যেকটা দলের উচিত যে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড কেমন হওয়া উচিত। দীর্ঘই শাসন আর বঞ্চনার অবসান ঘটাতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় নানা পেশার বয়সের মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে কার্টুন আর গ্রাফিতে পৌঁছে যায় সারা দেশের দেয়ালে দেয়ালে। আমার ছেলের বন্ধু, আমি তো চাবো না তার মতন আর কেউ মারা যাক। এর জন্য আমি বলবো এগুলো দেখে প্রত্যেকেই সাবধান হওয়া উচিত, যেন এই ধরনের বাচ্চা কখন লিখতে না হয় কারোর জন্য। আমরা যেন নতুন কিছু, ভালো কিছু দেখাতে পারি মানুষকে। ধীরে ধীরে নগরবাসীর কাছে গ্রাফিতি শিল্পী পরিচিতি পেয়ে যায়। সাংস্কৃতিক প্রতিরোধের গতি প্রকৃতি হয়ে ওঠে গ্রাফিতি। গ্রাফিতি সমাজের বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ বা সচেতন বৃদ্ধির জন্য একটি শক্তিশালী মাধ্যম। এইগুলা দেখার মাধ্যমে দেখা যায় এই প্রজন্ম মানুষগুলো একটু জানতে পারে যে আসলে পূর্বের সময়টাতে কি হয়েছে। আগের ওই সরকার যে কাজগুলো করেছে সেইগুলা ভুল সংশোধন করে আমরা কিভাবে নতুনভাবে চলতে পারবো সেটা শেখানো উচিত। গ্রাফিতি বৈষম্য, প্রতিবাদ এবং শিল্পের একটি জটিল মিশ্রণ। এর ব্যবহার এবং প্রভাব সমাজের প্রেক্ষাপটকে ভিন্ন করতে পারে, হতে পারে অনুপ্রেরণার সবচেয়ে বড় অংশীদারও। এগুলো আমার কাছে ভালো লাগে যখন দেখি যে আন্দোলনের সাথে যেটা ম্যাচ হয়েছে, যেটা গিয়েছে ৩৬শে জুলাই, এত কিছুর পরে যখন দাবি মানাতে পারছে না, তাদের একটা বিজয় এসেছে ৩৬শে জুলাই হিসেবে, তারা সেটাকে নামকরণ করেছে। এটা আমার কাছে ভালো লাগে, আমার পজিটিভ লাগে। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান, মুখর ঝাঁঝালো মিছিল, রাজধানীর প্রতিটি দেয়ালে দেয়ালে এমন গ্রাফিতে ভরে যাওয়ায় সাধারণ মানুষের কথা একটাই, এসব দেয়ালের গ্রাফিতে যেসব বিষয়গুলো ফুটে উঠেছে সেসব যেন আগামীতে যারা রাজনীতি করবে এবং দেশ চালাবে তারা যেমন বুকে লালন করে এগুলো এগিয়ে চলবে, পাশাপাশি তরুণ প্রজন্ম এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন সাধারণ মানুষ। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এনবিআরের কর্মকর্তারা দেশকে জিম্মি করে ফেলেছিল, যা তারা করতে পারে না বলেও মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিগত ১৭ বছর ধরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা করে আসছেন সাইফ পাওয়ারটেক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার মেয়াদ শেষ হচ্ছে ৭ জুলাই। নতুন করে বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোনো কোম্পানিকে। এমন একটি জল্পনা কল্পনা থাকলেও তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী ৬ মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডি থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কিভাবে কি করবে। সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে নৌ পরিবহন উপদেষ্টা আরও জানান, দেশ বিরোধী কোনো চুক্তি কোনো দেশের সাথেই করবে না বর্তমান সরকার। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কীভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এনবিআর কর্মকর্তারা দেশকে জিম্মি করে ফেলেছিল মন্তব্য করে এই দায়িত্ব তাদের কে দিয়েছিল এমন প্রশ্নও রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এইটুকু কথা বলতে চাই না। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব কাউকে দেওয়া হয় না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
এখন আর কোনো টপিক নাই। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বৈশ্বিক শ্রম বাজারে দেশের কর্মী পাঠানো বাড়াতে হলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। সমস্ত দিক থেকে আমি মনে করি জাপান, কোরিয়া এই সমস্ত দেশের দিকে আমাদের সবার মনোযোগ মিডল ইস্ট, মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি করে দেওয়া উচিত। বিকজ সেখানে যেই সম্ভাবনা আছে, যেই সুযোগ আছে, যেই সম্মানের সুযোগ আছে সেটা অনেক বেশি। তো আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে কাজ করব। বিমানের টিকিটের দাম কমেছিল, রিজনেবল হয়েছিল, ছোট্ট একটা কাজ করতে হয়েছে। আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না, যাদের নামে বুকিং দেবেন প্রত্যেকের পাসপোর্টের নাম আর পাসপোর্টের কপি দিতে হবে, ভুয়া বুকিং দেওয়া যাবে না। আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, দুঃখটা কোন জায়গায়, আমি তো আর এটা তো আমার মন্ত্রণালয় না, আমি আর দেখি নাই, এখন আমি জানি না কি অবস্থা। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে।